আজ আপনারা শুনবেন রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের মহেশের মহাযাত্রা। আজকের গল্প পাঠে তমাল, সন্দীপন, শ্রমিক, তাপস, সচ্চিদানন্দ এবং আমি মনতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনতোষ। শুরু হচ্ছে আজকের গল্প পরশুরামের মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মশাই বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি কন্দকাটা এনারাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদবাবু বলিলেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্যে বলিলেন, হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছো? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বাল্ডুইনকে দেখেছো? দেখোনি? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা ঠিক আছে বাবা, হার মানছি চাটুর্য মশাই। আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যাং দদামি দে চক্ষু। সেই দিব্যদৃষ্টি পেলে তবেই সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করিল, আপনি কখনো দেখেছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ? তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই ২-১০টা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। তিনি কে জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাঁকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্য মহাশয় হুঁকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, ৩০-৪০ বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক এসব কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলেও আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিঁদুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। এই মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাঁকে এক ঘরে করেছিল। কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া এই মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির লোক, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদের লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবুও মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকাবা হয়নি। ২-১টা পাশ করতে পারলেই যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাত ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানেই হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হলো ঝি চাকরের মাইনে দিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মহাশয় দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না।
মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন। লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথবাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250। তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছ আছে, আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেঁড়ো আর খাও। জনকতেক ছোকরা দেবদূত গোলাপি উর্নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপসরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রস লাভ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর আর ওই কালো হাতি চাও তো নারদ মুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাঁজা। পরলোকে আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু স্যান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতি সুরের মতন বড় বড় চিহ্ন এঁকে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইকুয়াল টু 0, আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু 0। বাচস্পতি বললেন, মধ্য উন্মাদ একটা। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুলবার করুন। এই অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বয়েই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতি দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বললেন, এই কথা। আচ্ছা, আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সাথে রাত 12টার সময় মানিকতলা নতুন খালের ধারে চলো। স্পষ্টাস্পষ্টি ভূত দেখিয়ে দেবো। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। আর যদি দেখাতে না পারো? হরিনাথ বললেন, তাহলে আমার নাক কেটে দিও। আর যদি দেখাতে পারি তো আমি তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু স্যান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যির নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগলো।
হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছে। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। এই দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাট ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এই সব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিহরবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, ও মহেশ, ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না রাম 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 রাম। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেললেন, কিন্তু তার কনসাইন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো। এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি শুনে বলল, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রেই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়ার লোক। হঠাৎ তাঁর কেমন একটা খেয়াল হলো। ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞেস করলেন, এই যে দাঁড়া, হ্যাঁ, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, স্যার, সেকেন্ড ইয়ার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার। রাম 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 সীতারাম 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 জয় রাম জয় রাম 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 রাম। পিছনে দুই ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারলে। ওরে বাবা রে! মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, আচ্ছা, হরিনাথ জোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে হয়। আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত সিম্পল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাট চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাহলে তাহলে দোষটা কি? হাজারক হাজারক আমার বন্ধু তো। মহেশবাবু উত্তর দিলেন, কে 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 তোমার বন্ধু? কে, হ্যাঁ, কে তোমার বন্ধু? মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কলেজে আর ভূতের তর্ক তুলতে পারবে না। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তাঁরা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাঁদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর তার প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চাই জুয়ো চুরি দ্বারা। সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে।
একটা তুচ্ছ কোঁচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তাঁর ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন। কাব্যের তিনি কিছুই জানতেন না, কিন্তু আজ তাঁরও মনে সহসা একটি কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাইতার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন, হ্যাঁ, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু। মুন্ডু করি পাঠ। এইবার একদম মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হ্যাঁ, হরিনাথ ওরে হবি তুই মরে নরকের পোকা, অতিশয় পোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকে তিনি রেহাই দেবেন না। তারপর তাঁর কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাঠ, পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বললে, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে। পিঠে মারি চর, মুখে গুঁজি খড়, জেলে দে সেলাই, আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে না, ঠিক হচ্ছে না। হ্যাঁ, হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফালাবি। মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তাঁরা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুরা বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচায় পুরে দেখা না বাবু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটাই এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের ওপরেও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললেন, পড়াশোনা বন্ধ করুন,
বিশেষ করে ওই ভুতুরে বইগুলো, যা মানেন না তা চর্চা করেন কেন? কিন্তু ওই মানুষ বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তাঁর সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তাঁর মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, হরিনাথ এসেছ? তোমায় তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকেই আমি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেওয়া হবে। আর যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো খবরদার, শ্রাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসব দিও না। ওসব একদম বাজে খরচ। হ্যাঁ, তবে ওই 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 গন্ধক আর 5 সোডা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে, চললুম। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতেন না। বড়দিনের ছুটি, কলেজে সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। এসব করি বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের ওপরই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তাঁরা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্রমহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। যাই, ওইখানেই যাই। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক, আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চলেছেন। গ্যাসের আলো মিটমিট করছে। পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাগলাসী বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে। মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাগলাসী বললেন, উফ, ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহাকে দেন বুঝি। 15 টাকা হবে না মশাই।
আরও 5 টাকা চাই। আরও 5 টাকা? আচ্ছা, ঠিক আছে। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণী 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর থেকে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই। আর আপনি এই আপনাকে আবার এসব বিড়ম্বনার মধ্যে টানে কি করে বলুন তো? হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1 আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা আর জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয় চিরকালই মানেন না। তাছাড়া যে লোক উপযাজক হয়, শ্মশান যাত্রা সঙ্গী হয়, সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাগরাশি বললেন, কাঁধ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না, তা বলে রাখছি। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না। তার জায়গায় নূতন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আবার পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাগরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরও 5 টাকা লাগবে। এমন সময় আরেকজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাগরাশি মশাই রেহাই পেলেন। খাট চলেছে আর একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই। বললে, এই চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আবার যাত্রা আরো একটু জোরে শুরু হলো। তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই। বললেন, ওঠাও খাট, চলো চলো, জলদি চলো, জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে। পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে। খাট হন হন করে চলছে। হরিনাথের আর তার সঙ্গীদের প্রায় ছুটতে হয়। আরে আরে, অত তাড়াতাড়ি কেন? একটু আস্তে চলো। কেই বা কথা শোনে। ছুট ছুট। আরে আরে, অত তাড়াতাড়ি কেন? একটু আস্তে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? পিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। এই লোকজন কি শুনতে পায় না নাকি? ওহে ওহে, পাগরাশি পাগরাশি, এই থামাও না ওদের। কোথায় পাগরাশি? তিনি বিচক্ষণ লোক। ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়চ্ছেন। কনওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনে সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি ওপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো নাকি অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, এই থামো, এই থামো 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 থামো। হে ও কি খাটের বুটে বসছে কে? মহেশ? মহেশই তো। ওরে বাবা রে, কি ভয়ানক! দাঁড়িয়েছে। ওরে বাবা, ওরে বাবা, ছুটন্ত খাটের ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে যে। ওরে বাবা রে বাবা রে, পেছন ফেলে এই লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি সব বলছে। ওরে বাবা! হরিনাথ, ওয়ে হরিনাথ। কি এই যে আমি।
দূর দূরান্তর থেকে মহেশের গলায় আওয়াজ এলো। আছে আছে সব আছে, সব সত্যি, ভূত আছে। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করে। বংশলোচনবাবু জিজ্ঞাসা করিলেন, তা ওই গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খাত্র পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য। আর ওই ওই মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। এতক্ষণ আপনারা শুনলেন রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের মহেশের মহাযাত্রা। আজকের গল্প পাঠে ছিল তমাল, শ্রমিক, তাপস, সচ্চিদানন্দ, সন্দীপন এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.